এই প্রশ্নটা আপনি যখন করছেন তখন বর্ষাকাল বা শরৎকালে পড়েছি আমরা। বর্ষা শরতে নদী কেমন আছে এই প্রশ্নের উত্তরটা দিলে ভালো উত্তর দেয়া যায় যে হ্যাঁ ভালো আছে। ভালো আছে এই অর্থে যে এই সময়ে নদীতে প্রবাহ থাকে, পানি থাকে প্রচুর। নদীতে যখন পানি থাকে নদীর মূল জিনিস তো পানি। পানি যখন থাকে তখন সে ভালো থাকে। এক। দ্বিতীয়ত এই একই প্রশ্ন আপনি যদি শুকনো মৌসুমে করেন, ডিসেম্বর জানুয়ারিতে করেন তখন উত্তরটা হবে ডিফারেন্ট। তখন আমাদের উত্তরাঞ্চল, শহরাঞ্চল, শিল্পাঞ্চল এইসব অঞ্চলের নদীগুলো তখন কিন্তু ভালো থাকে না। অর্থাৎ নদী কেমন আছে সেটার উত্তর ডিপেন্ড করে আপনি কোন সময়ে বলছেন এবং কোন নদীর কথা বলছেন। এখন ধরেন আপনি ঢাকায় বসে আমাকে প্রশ্নটা করছেন। আমি যদি বুড়িগঙ্গা, তুরাগ মানে ঢাকার চারপাশের যে নদীগুলো বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, এই নদীগুলোর প্রশ্ন যদি জিজ্ঞেস করেন এই নদীগুলো আসলে আসলে বছরে কোনো সময় ওই অর্থে খুব ভালো থাকে না। বুড়িগঙ্গা, তুরাগ সারা বছরই সংকটাপন্ন নদী। বর্ষার সময় বা শরৎকালে পানি প্রবাহ বাড়ে, কিন্তু তারপরেও নদী বলতে যা বোঝায় সেটা আসলে কখনোই আমরা এই নদীগুলোর ক্ষেত্রে বলতে পারি না যে খুব ভালো আছে। কিন্তু আপনি যদি দক্ষিণাঞ্চলে যান বা অন্য অঞ্চল যেখানে শিল্পায়ন গড়ে ওঠেনি কিংবা দখল দূষণের পরিমাণ কম, সেসব জায়গার নদী সারা বছরই কম বেশি ভালো থাকে। ধরেন আমার বাড়ি দক্ষিণাঞ্চলে, তো আমার বাড়ির পাশের নদী ধানসিঁড়ি, বিষখালী, সুগন্ধা, কীর্তনখোলা, এই নদীগুলো সারা বছরই ভালো থাকে অলমোস্ট। কারণ এইসব নদীর তীরে এখন পর্যন্ত বড় ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি, দখল তুলনামূলক কম। এবং একটা পলিটিক্স ছিল, নদী দখলের পলিটিক্সটা আপনি দেখবেন যে কোন নদীগুলো বেশি দখল হয়, যেই অঞ্চলের জায়গার দাম বেশি। রাজধানী শহর, বড় শহর, শিল্পায়ন হয়েছে এরকম শহরের আশেপাশের বা ভেতরে বয়ে যাওয়া নদীগুলোর পাশের জমির ভ্যালু বেশি, ওগুলো দখল হয় বেশি। সব কিছু মিলিয়ে যদি এক কথা বলেন আমাদের নদীগুলো কেমন আছে, আমরা বলব যে খুব ভালো নাই, নানা রকম সংকটের মধ্যে আছে। তার মধ্যে রাজধানীর আশেপাশে, শহরে, শিল্পাঞ্চলে এই অঞ্চলের নদীগুলো বেশি সংকটাপন্ন। তুলনামূলকভাবে এই বাইরের নদীগুলো, গ্রামাঞ্চলের ছোট শহরের নদীগুলো তুলনামূলকভাবে অনেক ভালো আছে। বিশেষ করে বর্ষায় সে আরও বেশি ভালো থাকে। আচ্ছা, নদীর সংখ্যাটা খুব ম্যাটার করে না আমি যেটা বুঝি। যেমন ধরেন সৈয়দ শামসুল হক, তার একটা কবিতায় আমরা পড়েছি, ওনার কবিতাটার নাম হচ্ছে আমার পরিচয়। এখানে তিনি বলেছেন যে ১৩শত নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। এই ১৩শত নদী উনি তো নিজের ইচ্ছা মতো লিখেছেন তা না, একটা প্রতীকী অর্থে লিখেছেন তাও না। সৈয়দ হকের মতো একজন মানুষ যখন লেখেন ১৩শত নদী, তখন বুঝতে হবে যেটা ফ্যাক্ট। এবং উনি যেই সময়ের কথা লিখেছেন সেই চর্যাপদ, এবং পরেই বলেছেন আমি এসেছি কৈবর্তের চর্যাপদ থেকে, এরকম আমার তো স্পষ্ট মনে নেই লাইনগুলো। অর্থাৎ উনি যেই সময়ের কথা বলছেন সেই সময়ে বাংলাদেশে ১৩শত প্লাস মাইনাস নদী ছিল। এবং গবেষণায় আমরা যেটা দেখেছি যে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালেও প্রায় ১২০০ নদী ছিল। পানি উন্নয়ন বোর্ডের যে তালিকা নদীর ছিল দীর্ঘদিন ধরে, সেখানে অনেক কম, ৫০০রও কম ছিল। কিন্তু গত বছর জাতীয় নদী রক্ষা কমিশন যে তালিকা করেছে সেখানে নদীর সংখ্যা ১০০৮। এখন এইখানে একটা সংকট আছে। ওনারা এই তালিকাটা নিয়েছেন স্থানীয় জেলা প্রশাসনের কাছ থেকে। ট্র্যাজেডি হলো, আমি এত বছর ধরে নদী নিয়ে কাজ করি, আমার নিজের জন্মস্থান, আমার বাড়ির পাশে নদীটা নামিয়ে তালিকার মধ্যে কিন্তু নাই। তার মানে হয়েছে কি, যে স্থানীয় প্রশাসন যে ওনাদের তালিকা দিয়েছেন, ওনারা সেটা যোগ করে বলেছেন ১০০৮। তাতে অনেক নদীর নাম বাদ পড়েছে, আবার ওনারা এমন অনেক নদীর নাম যুক্ত করেছেন যেগুলো আসলে ওই অর্থের নদীই না, হয়তো ছোট একটা ক্ষীণ জলরেখা, নদী বলা যাবে কিনা সেটা নিয়ে সংশয় আছে। তার মানে এই ১০০৮ এটাও অথেন্টিক না। এখন কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশে নদী হাজার নদীর দেশ, আমরা যেটা বলেছি, অবশ্যই হাজারের উপরে আমাদের নদী, ছোট বড় মিলিয়ে। এবং নদী, খাল, এগুলো নিয়ে আবার কিছু বিভ্রান্তি আছে। আপনি কোনটাকে ধরেন, আমার বাড়ির পাশের যে নদীটার কথা আমি বললাম ওটার নাম হচ্ছে বাসন্ডা খাল। এখন যখন আপনি খাল বলেন, মানে ধরে নিয়ে হয়তো ওটা প্রাকৃতিক নয়, কেউ ওটা কেটেছে, ক্যানেল করেছে, কিন্তু ওটার সাইজ এত বড় যে উত্তরবঙ্গের অনেক বড় নদীর চেয়েও আমার বাড়ির পাশের খালটা অনেক বড়। কিন্তু যেহেতু তার নাম খাল, আমার ধারণা ওই কারণে জেলা প্রশাসন যখন তালিকা পাঠিয়েছে সে বাসনটা খালের নামটা দেয় নাই। তো নদী খাল নিয়ে বিভ্রান্তি আছে। এখানে আমাদের বন্ধু রোকন একটা কথা বলে যে খাল বলে কিছু নাই, যেটা জলরেখা অন্য নদীর সঙ্গে যার সংযুক্তি আছে, ১২ মাস পানি থাকে, সেটাই নদী। তো সেইটা যদি হয় তাহলে নদীর সংখ্যা অবশ্যই ১০০০-এর বেশি। এক। আর আপনি যে বললেন দূষণ, দূষণ হচ্ছে বাংলাদেশের নদীর দ্বিতীয় প্রধান সমস্যা। প্রথম প্রধান সমস্যা আমরা বলি দখল। কারণ নদীকে হত্যা করা হয় বেসিক্যালি নানাভাবে দখল করে করে, সেটা কখনো শিল্পায়নের নামে, কখনো উন্নয়নের নামে, কখনো আবাসন প্রকল্পের নামে, নানাভাবে। মানে দখল বলে সুবিধাটা কি, ধরেন আপনার বাড়ির পাশের নদী, জমির সঙ্গে নদী, আপনি যদি একটু বাড়াতে পারেন তাহলে আপনার জমিটা একটু বাড়ে। তো নদীর পাড়ের লোকেরাই, তারাই দখলটা করে। সবাই করে তা না,
প্রভাবশালীরা বেশি করে, আবার অনেক সময় প্রভাবশালী নয় এমন লোকও করে, মানে সুযোগের অপেক্ষায় থাকে। তো দখল দ্বিতীয় প্রধান সমস্যা আমরা বলি দূষণ। এই দূষণের সমস্যাটা সারা দেশে না, আমি যেটা শুরুতেই বললাম, যেসব জায়গায় ইন্ডাস্ট্রি নাই সেসব জায়গায় নদী দূষণের মানে রেশিওটা খুবই কম। তাহলে আপনি তুরাগ কেন পৃথিবীর সবচেয়ে বিপন্ন নদী? বিকজ তুরাগের দুই পাশে যত ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে সেখান থেকে যে বর্জ্যগুলো সরাসরি নদীতে পড়ে। কথা ছিল যে আপনার প্রত্যেকটা ইন্ডাস্ট্রির যে বর্জ্য সেটা ইটিপি হয়ে, মানে আপনার বর্জ্য শোধনাগার পরিশোধিত হয়ে সে নদীতে পড়বে। তো অর্থাৎ ইটিপি মানে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট যদি আপনার থাকতো, কার্যকর থাকতো, অনেকেরই আছে, কিন্তু তার ব্যবহার করাটা খরচ বেশি হয়। অর্থাৎ আপনি যখন মানে বাংলাদেশের ইকোনমির জন্য শিল্প কারখানা গড়ে তুলছেন, অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, এটা খুব ভালো, কিন্তু সেই একই ব্যক্তি আপনি আপনার বর্জ্যটাকে সরাসরি নদীতে ফেলে দিচ্ছেন। এর কারণে কিন্তু বুড়িগঙ্গা মরে গেল কেন বা বিপন্ন কেন তুরাগ? একই অবস্থা। নারায়ণগঞ্জ, রূপগঞ্জ ওই অঞ্চলের যে নদীগুলো কেন এত বেশি বিপন্ন? কারণ ওই এলাকায় ইন্ডাস্ট্রি বেশি। অর্থাৎ যেখানে ইন্ডাস্ট্রি বেশি সেখানে নদী দূষণ বেশি, কারণ ইন্ডাস্ট্রির মালিকেরা তারা যেইভাবে তাদের বর্জ্য ব্যবস্থাপনা করবার কথা ছিল সেটা করেন নাই। আপনি হেমায়েতপুর থেকে আপনার কি বলে হাজারিবাগ থেকে ট্যানারি সরিয়ে নিলেন আপনি হেমায়েতপুরে যাওয়ার পরে ওইখানের যে ধলেশ্বরী নদী শেষ ট্যানারির বর্জ্যে, কিন্তু সবার ইটিপি আছে, কিন্তু কেউ সেটা ওইভাবে মানে মেনটেন করেন না বা ওই ইটিপি চালান না। এটাতে বড় সংকট, এইটা একটা বিরাট সংকট। আমি গত কয়েক বছর ধরে যেটা দেখছি, আমি কন্টিনিউয়াস এই বিষয়টা নিয়ে লিখছি যে ভাই, নদী খনন করতে গিয়ে নদীকে খাল বানিয়েন না। আমার বাড়ির পাশের যে নদীটা ধানসিঁড়ি নদী, এটা অনেক বড় নদী না, এটা মাঝারি সাইজের নদী, কিন্তু এই নদীটার প্রবাহ কমে যাওয়ার ফলে স্থানীয় সংস্কৃতি কর্মীরা বা যারা এই নদীটার প্রতি যাদের এক ধরনের ভালোবাসা আছে তারা দীর্ঘদিন ধরে দাবি তুলছিলেন যে এটাকে একটু খনন করে এটা প্রবাহটা বাড়ান। খনন করতে গিয়ে জাস্ট আপনি যেটা বললেন একইভাবে দুই পাশ থেকে সে প্রশস্ত কমিয়ে একটা খাল বানালো। পরে আমি গেলাম, সেখানে গিয়ে দেখে ছবি টবি তুলে এত মেজাজ খারাপ হলো। এটা নিয়ে লিখলাম একটা পত্রিকা, লেখার পরে একজন আমাদের খুব সিনিয়র আইনজীবী উনি বিষয়টা নোট করেন, উনি এটা নিয়ে হাইকোর্টে যান, হাইকোর্ট পরে কাজটা বন্ধ করে দেয়। এখন কথা যে হাইকোর্ট কাজটা বন্ধ করে দিলেন তাতে আলটিমেটলি কোনো লাভ নাই, কারণ ওই ঠিকাদারকে বিচারের আওতায় তো আপনি আনতে হবে। যারা এই উন্নয়ন প্রকল্পের নামে মানে নদী খননের নামে শত শত হাজার হাজার কোটি টাকা বছরের পর বছর ধরে খরচ হয়েছে, কিন্তু খননের পরে আমরা দেখলাম যে নদীটা খালটা ড্রেন। আপনার কপোতাক্ষ নদ ভৈরবের, এটা একটা বিরাট নদী। আমি এটা নিয়ে আমার টেলিভিশন চ্যানেলে শো করলাম যে স্থানীয় মানুষেরা ক্ষুব্ধ। একটা বিরাট নদী আপনি দুই পাড়ে জায়গা কমিয়ে সুন্দর কংক্রিটের ব্লক দিয়ে একটা পর্যটন কেন্দ্র বানিয়েছেন, লোকেরা বিকেলে ঘুরতে যায়, ফুচকা চটপটি খায়, কিন্তু নদীটার প্রশস্ত আপনি কমিয়ে দিলে। এই উন্নয়ন তো আমরা চাই নাই। ময়মনসিংহ বেল্টে, ময়মনসিংহ জামালপুর ওই অঞ্চলের ব্রহ্মপুত্র নদ খননের নামে কয়েক শত কোটি টাকা খরচ হয়েছে। খরচ হওয়ার পরে যেই নদী যেরকম ছিল সেরকম আছে, এবং এটা প্রবাদ হয়ে গেছে এখন যে নদী খননের টাকা আসলে নদীতে যায়। এবং আপনি আজ পর্যন্ত নদী খননে অনিয়মের কারণে কোনো পলিটিশিয়ানের, কোনো ইঞ্জিনিয়ারের, কোনো ঠিকাদারের শাস্তি হয়েছে? আপনি বলেন যে বাংলাদেশের লাইফলাইন হচ্ছে নদী, তো এই লাইফলাইনকে যারা ধ্বংস করলো, নদী খননের নামে যারা ডিস্ট্রয় করে দিল, এই লোকগুলোকে বিচার আওতায় আনতে হবে তো। কিছু কিছু কাজ হয়েছে, ধরেন অনেক ছোট ছোট খাল এটা প্রশস্ত করা হয়েছে, কিন্তু সেই প্রবণতা খুবই কম। যেমন ব্রাহ্মণবাড়িয়ায় টাউন খাল বলে যে খালটা একেবারে মরে গিয়েছিল, সেটা খনন করে এখন কিছুটা প্রবাহ ফিরিয়ে আনা হয়েছে, এরকম কাজ হয়েছে। বাট এই ভালো কাজের সংখ্যা কম। শত শত হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে, কিন্তু তারপরে সেই নদীটা কাঙ্ক্ষিত তার সীমানা নির্ধারণ করা গেছে কিনা, প্রবাহ ফিরেছে কিনা, এটা বিরাট সংকট। আমরা বারবার যে কারণে বলেছি যে নদী খননের আগে আপনি নদীর সীমানা চিহ্নিত করেন, যে এই নদীটা CSRS অনুযায়ী কত দূর ছিল, এবং সেই জায়গার মধ্যে যদি বসতি হয়ে থাকে আপনি ভাঙেন, লোকজনকে অন্যত্র নিয়ে যান। কারণ নদী জোয়ারের সময়, এখন যে সময় আমরা দাঁড়িয়ে কথা বলছি, এই সময় ভরা বর্ষায় বা ভরা জোয়ারের সময় যত দূরে সে পানি উঠবে ওই পর্যন্ত হচ্ছে তার জায়গা, তারপরে হচ্ছে আপনি যদি কৃষি জমি টমি থাকে। কিন্তু আমরা দেখেছি শুকনো মৌসুমে নদী দখল করতে 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 এমন জায়গায় চলে আসে, আপনি এখন উদ্ধার করতে গেলে একটা বিরাট বিপদ হয়, কারণ বাড়িঘর হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে, ধর্মীয় প্রতিষ্ঠান হয়ে গেছে, পলিটিক্যাল পার্টির অফিস হয়ে গেছে, এখন স্থানীয় প্রশাসন সাহস করে না, কবরস্থান হয়ে যায়। ফলে এইটা একটা বিরাট চ্যালেঞ্জ। বছরের পর বছর ধরে এই নৈরাজ্যটা চলেছে খননের নামে। আমরা টাকা খরচ করেছি, কিন্তু আমরা যেইভাবে নদীর সংস্কার চেয়েছি, নদীর সীমানা নির্ধারণের পরে নদীতে প্রাণ ফিরিয়ে আনা, প্রবাহ থাকা, নদীতে পানি না থাকলে তো আমার সীমানা নির্ধারণ করেও লাভ নাই। ফলে এটা একটা বড় চ্যালেঞ্জ, এবং এখানে মূল সমস্যাটা হচ্ছে যে আগে আপনাকে সীমানা নির্ধারণ করতে হবে, তারপরে খনন করতে হবে প্রপার ওয়েতে সেটা।
বন্যা আমাদের জন্য আশীর্বাদ, কারণ হচ্ছে যে আমরা তো বৃহত্তম বদ্বীপ এবং এটা একটা ফ্লাড প্ল্যান, ফ্লাড কী বলে এটাকে বলে কি প্লাবনভূমি আমরা বলি, তাই না? তো প্লাবনভূমির দেশ, বদ্বীপের দেশ, সেইখানে বন্যা তো হইতে হবে। বন্যা যদি না হয় তাহলে আপনার তো কৃষি হবে না। বন্যার সঙ্গে কি হয়? বন্যার সঙ্গে শুধু পানি আসে না, ও তো পলি নিয়ে আসে। এই পলিটা না এলে তো আপনার কৃষি হবে না। এবং হাওর অঞ্চলে আপনি যদি দেখেন, ওই বেল্টে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, ওই অঞ্চলে যদি এই বন্যার পানিটা না আসে তাহলে ওইখানে যে মাছের ব্রিডিংটা তো হবে না। তারপরে সারা বছর বন্যা হলো না, পানি থাকলো, কিন্তু মাছ যে কাঙ্ক্ষিত হাওরের যে মাছ খেয়ে আপনি তৃপ্তির ঢেকুর তুলনায় মাছ আপনি খেতে পারবেন না। সারা দেশের একই চিত্র। কৃষির জন্য আমার মানে বন্যা লাগবেই, মৎস্যের জন্য বন্যা লাগবেই। এখন কোশ্চেন হচ্ছে যে অভিশাপ কখন হয়? বন্যাটা যদি দীর্ঘস্থায়ী হয়, আনপ্ল্যান্ড ওয়েতে আপনি যদি শহর গড়ে তোলেন, আপনি গ্রামকে শহর বানিয়ে ফেলেন। একটা খুব পপুলার ডায়ালগ ছিল, গ্রামকে শহর বানাবো। কার মাথা থেকে উদ্ভট আইডিয়া এসেছে আমি জানি না। আরে ভাই, আপনি গ্রামকে নদী শহর বানাবেন কেন? গ্রাম গ্রামের মতো থাকবে। আপনি গ্রামে হয়তো শহরের সুবিধা নিতে পারেন, কিন্তু গ্রামকে শহর বানিয়ে ফেলবে সে উদ্ভট কথাবার্তা বলে আমাদের গ্রামগুলোকে নষ্ট করা হয়েছে বা চেষ্টা হয়েছে। তার মানে হলো যে আপনার বন্যাটা আশীর্বাদ হচ্ছে যখন প্রতি বছর নির্দিষ্ট সময়ে আমার বন্যাটা হবে এবং সেটা এসে কিছু সময় থাকবে, আবার সে চলে যাবে। কিন্তু যদি এমন হয় যে বন্যার পানি এলো, সে নামতে পারলো না, জলাবদ্ধতা হয়ে গেল, ভবদাহ হয়ে গেল, তাই না? এবং মাসের পর মাস, বছর পর বছর যদি পানি আটকে থাকে, ওইটা অভিশাপ। অভিশাপটা কেন হয়? যখন আপনার নদীর ব্যবস্থাপনা ঠিক থাকে না। আপনি যখন নদী পলি পরে 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 ভরাট হয়ে গেল, আপনি টাইমলি খনন করতে পারেন নাই, আপনি নদী দখল করে ফেলেছেন। অর্থাৎ পানি আসবে উজানের দেশ ভারত থেকে, অতিবৃষ্টির কারণে আসবে, পাহাড় থেকে আসবে, ওই পানিটি তো নদী হয়ে সমুদ্রে যাবে। সে এখন সমুদ্রে যাওয়ার পথে যদি অবস্ট্রাকশনের শিকার হয়, বাধাপ্রাপ্ত হয়, যেতে না পারে, আটকে থাকে, তখন তো সেটা অভিশাপ। ফলে বাংলাদেশের জন্য নদী বন্যা অবশ্যই আশীর্বাদ, যদি সেটা সময় মতো হয় এবং পানিটা আটকে না থাকে। ফলে আটকে থাকবে না পানি, বন্যা হবে, পানিটা সমুদ্রে চলে যাবে, এইটা না হলে পরে অভিশাপ। অভিন্ন নদী, পানি আন্তর্জাতিক, আচ্ছা, আন্তর্জাতিক নদীর ব্যবস্থাপনা তো খুব সহজ, আন্তর্জাতিক আইন আছে তো। আন্তর্জাতিক যখনই শব্দটা আপনি বলছেন আন্তর্জাতিক, তার মানে একটা একক কারো খবরদারির সুযোগ নাই, তাই না? গঙ্গা, তিস্তা, এই নদীগুলো উৎপত্তি ভারতে থেকে, কোনো পাহাড় থেকে, ও ভারতের ভেতর থেকে এসে, বাংলাদেশ থেকে এসে বিভিন্ন নদীর সংযুক্ত হচ্ছে, তার গন্তব্য হচ্ছে সমুদ্র, এই তো। তার মানে এই নদীর মালিকানা এককভাবে ভারতের না, বিকজ তার জন্ম ভারতে হলেও তার কিন্তু গতিপথ বাংলাদেশ পর্যন্ত ঢুকে গেছে সে। ফলে কোনো নদী যখন একাধিক দেশের উপর দিয়ে যায়, সেটাই আন্তর্জাতিক নদী, সেটাই অভিন্ন নদী। তাহলে নদী তো প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদের উপরে আমি এখন গিয়ে যদি বুড়িগঙ্গা নেমে বলে এই নদীতে আপনি গোসল করতে পারবেন না, এটা আপনি মানবেন? সমুদ্রে গিয়ে বললাম যে এখানে আমি শুধু মাছ ধরবো, এটা হবে? ফলে যখন প্রাকৃতিক সম্পদে অধিকার হচ্ছে সবার, আর আন্তর্জাতিক বা অভিন্ন নদীতেও অধিকার হচ্ছে সংশ্লিষ্ট দেশগুলো সকলের, ফলে সেইটার ব্যবস্থাপনা এককভাবে করতে পারে না। বাংলাদেশ চাইলেই কোনো একটা ইন্টারন্যাশনাল রিভারে একটা ড্যাম, একটা ব্যারাজ করতে পারে না। একইভাবে ভারত সেটা পারে না, কিন্তু ভারত সেটা করেছে বছরের পর বছর ধরে। সে এককভাবে, সে বড় রাষ্ট্র, সে ক্ষমতাশালী রাষ্ট্র, সে করেছে। এবং এইখানে যেটা দরকার ছিল, আমাদের নদী কূটনীতি, আমাদের জয়েন্ট রিভার কমিশন আছে নাম সর্বস্ব, এদের পাওয়া টাওয়া খুব কঠিন। এবং বাংলাদেশের নদী কূটনীতির জায়গাটা খুবই দুর্বল। বছরের পর কোনো সরকার, আমি স্পেসিফিক কোনো সরকারের কথা বলছি না, কোনো সরকার এই নদী কূটনীতিতে সফল হয় নাই। ভারত অনেক বড় রাষ্ট্র, অনেক শক্তিশালী রাষ্ট্র, এই জুজুর ভয়ে আমরা ডিপ্লোমেসিটা করতে পারি নাই, তাই না? ভারত তার সুবিধা মতো, প্রত্যেকটা রাষ্ট্রের সরকারের দায়িত্ব হচ্ছে তার জনগণকে প্রোটেক্ট করা। সে তো তার জনগণকে প্রোটেক্ট করার জন্য, তার কৃষিকে প্রোটেক্ট করার জন্য সে তো ড্যাম, ব্যারেজ, ব্লা ব্লা এগুলো সে দেবে। আপনার দায়িত্ব হচ্ছে এটাকে প্রোটেস্ট করা, যে আপনি দিতে চাইলেও আমার সঙ্গে নেগোসিয়েশন আসতে হবে আপনাকে। আপনি চাইলেই আমার দেশের নদীর পানি আপনি নিয়ে যাচ্ছেন, কিন্তু আমি আপনার নদীর পানি পাচ্ছি না। আপনি ব্যারেজ দিয়ে আমার ওই যে কী বলে গ্রেটার কুষ্টিয়া অঞ্চলের নদীগুলোর অবস্থা আজকে এরকম সংকটটা কেন? ফারাক্কার কারণে। ফারাক্কা নিয়ে আমরা বছরের পর বছর ধরে খোলামেলা কথাই বলি নাই। এটা পলিটিক্যাল কারণে, পলিটিশিয়ানরা বলেন নাই, আমলারা বলেন নাই, সুবিধা বঞ্চিত হওয়ার ভয়ে। তার মানে হচ্ছে অভিন্ন নদীর ব্যবস্থাপনাটা খুব স্পষ্ট, যে যেসব দেশের উপর দিয়ে নদীটা গেছে সেই সব দেশ বসে প্রয়োজনে থার্ড পার্টি মাঝখানে রাখেন। আপনি বিশ্বের বিভিন্ন দেশ উদাহরণ আছে যে দুইটা দেশ যখন নদীর পানি বন্টন বা ব্যবস্থাপনায় এগ্রি হয়, মানে সম্মত হয় না, থার্ড পার্টিকে নিয়ে আসে, তৃতীয় কোনো দেশকে নিয়ে আসেন, যেই দেশের উপরে বাংলাদেশ ভারতের আস্থা আছে, বা কোনো আন্তর্জাতিক সংস্থাকে আপনি যুক্ত, ইউএনকে যুক্ত করেন প্রয়োজনে। বলছি হাইপোথেটিক্যালি বললাম, যদি এমন হয় যে হ্যাঁ আমি তিস্তার পানি বন্টন ইস্যুতে সম্মত হতে পারছি না, সমাধানে পৌঁছতে পারছি না, আপনি প্রয়োজনে ইউএনকে যুক্ত, ইন্টারন্যাশনাল বডিকে যুক্ত করেন, সেটাও হতে পারে। কিন্তু আমরা
কিন্তু কথা হচ্ছে এই নদী ব্যবস্থাপনায়, আন্তর্জাতিক নদী ব্যবস্থাপনায় আমরা কখনোই কোনো দিনই এই যে প্রপার ডিপ্লোম্যাসিটা করতে পারি নাই। এটা এখন সময় এসছে ভারতের সঙ্গে প্রপার নেগোসিয়েশনটা করা, যে যেই সব নদী মানে 54টা নদী ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে, অন্তত 54টা, কোনো কোনো গবেষক সংখ্যাটা আরও বলেন, কিন্তু আমরা যেটা পাই 54টা, আর 3টা হচ্ছে মিয়ানমারের সঙ্গে, 57টা অভিন্ন নদী আমাদের, তাই না? তাহলে 54টা নদীর মধ্যে সবগুলো তো বড় নদী না, তাহলে মেজর নদীগুলোর ব্যবস্থাপনা হবে অববাহিকা ভিত্তিক, যেটা আমরা বহু বছর ধরে বলছি যে শুধু পানি ইস্যু না, তো নদী থেকে শুধু পানি আসে না, অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা, নদীর দুই পাড়ে তার জীববৈচিত্র্য, তার মানুষের জনজীবন, তার কৃষি, টোটালগুলো একটা ব্যবস্থাপনার বিষয়। সেটা করতে গেলে এককভাবে বাংলাদেশও পারবে না, ভারতও পারবে না। আর ভারত যদি মনে করে আমি এককভাবে করব আমার জোনের মধ্যে, বাংলাদেশ বলে যে আমার বাংলাদেশের অংশ আমি নিজে করব, এটা একটা ক্লাশ তৈরি করবে। আমরা তো কোনো দেশের সঙ্গে যুদ্ধটা করতে চাই না, পানি নিয়ে তো আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করবো না, তাই না? আবার আমাদের সঙ্গে যুদ্ধ করতে গেলে ভারতেরও লাভ নাই দিন শেষে, ভারতের সেটা বোঝে। তাহলে যুদ্ধ না, আমাদের ধরো প্রপার ডিপ্লোম্যাসি, যাতে করে ভারত তার রাষ্ট্রের জনগণের সেফটির জন্য, তার সমৃদ্ধির জন্য সে যেমন তার নদী ব্যবস্থাপনা করে, আমাদেরকে সেটা করতে হবে, কিন্তু সে সমঝোতার ভিত্তিতে। এবং বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আমরা বহুদিন ধরে বলছি, রিজার্ভার তৈরি করেন। শুকনো মৌসুমে পানির হাহাকার হয় উত্তরাঞ্চলে, ওয়াই আপনার একটা বিরাট রিজার্ভার কেন নাই? ভারতে প্রচুর রিজার্ভার আছে, তার দেশে যদি পানির সংকট হয় কোনো কারণে, তার কৃষি সংকটাপন্ন হবে না, কারণ সে রিজার্ভার তৈরি করেছে। আমরা কিন্তু উত্তরাঞ্চলে অনেকগুলো বড় বড় রিজার্ভার করতে পারি। সংকটটা হয় কি, আমাদের জায়গা কম, ছোট দেশ, অনেক লোক, প্রচুর ঘরবাড়ি তৈরি করতে হয়, এটা একটা সংকট। কিন্তু তার মধ্যেও আপনাকে জায়গা খুঁজে অনেকগুলো রিজার্ভার তৈরি করতে হবে, যাতে করে কোনো কারণে যদি কোনো বছর পানির প্রবাহ কম থাকে আমার শুকনো মৌসুমে, যাতে করে আমার অন্তত কৃষিটা হ্যাম্পার্ড না হয়। এবং সেজন্য অবশ্যই যেসব দেশের উপর দিয়ে নদীটা গেছে, নদীগুলো গেছে, দুই দেশের বা একাধিক দেশের এই সমঝোতায় আসতে হবে, কূটনৈতিক ডিপ্লোমেসিটাকে স্ট্রং করতে হবে। না, এখানে অলরেডি কিন্তু ভারত একটা স্টেটমেন্ট দিয়েছে, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় পরশুদিন স্টেটমেন্টটা দিয়েছে। অর্থাৎ যেদিন আমাদের দেশের সোশ্যাল মিডিয়ায় খুব আলোচনা হলো, কোনো কোনো গণমাধ্যম রিপোর্টও করেছে যে ত্রিপুরার যে ব্যারাজ সেটা দিয়ে পানি এসছে, ওটা খুলে দেওয়ার ফলে, গেট খুলে দেওয়ার ফলে। তো এরপরেই তাৎক্ষণিকভাবে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা স্টেটমেন্ট তারা দিয়েছে, সেখানে তারা বলেছে যে না, তারা এই ব্যারাজের গেট খোলে নাই। এটা তাদের যুক্তি। আবার আমাদের দুজন উপদেষ্টা বললেন যে তারা আন্তর্জাতিক যে আইন বা নীতি রীতি এটা প্রতিপালন করেন না। আবার একজন উপদেষ্টা বলেছেন খতিয়ে দেখা হবে। তো আমি মনে করি যে দুই পক্ষের বক্তব্য আছে। বাংলাদেশ সরকারের বক্তব্য আমরা পেয়েছি, ভারতের বক্তব্য পেয়েছি। এখন দুটোর মাঝখানে এটা একটা প্রপার ইনভেস্টিগেশনের বিষয়। আবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী সম্ভবত উনি কিন্তু বলেছেন আমাদের উপদেষ্টাকে একজন, যে উনি যদি চান আমি নিজে গাড়িতে করে নিয়ে যাব, তাহলে এটা হতে পারে যে, কিন্তু এটার একটা থার্ড উত্তর আমি দেই যে ধরেন ব্যারাজের গেট খুলেছে কি খোলে নাই, এটার চেয়ে বড় কোশ্চেন হচ্ছে যে আমি উজানের দেশে যখন বন্যা হয়, ভারতে যখন বন্যা হয়, সেই পানিটা যাবে কোথায়? ও তো নিচে, পানি তো নিচে নামবেই, ওর তো ধর্ম, পানি নিচে আসবেই। আপনি ব্যারাজের গেট খোলেন কিংবা না খোলেন, বিভিন্ন ব্যারাজ বা বাঁধ তো একটা জায়গায়, কিন্তু আপনার তো বিভিন্ন পয়েন্ট আছে, সেসব পয়েন্ট থেকে পানি প্রতিনিয়ত আসছে, পাহাড়ি উপচে চলে আসবে, পাহাড়ি ঢল থেকে পানি নামছে। ফলে ফেনী কুমিল্লায় যে বন্যাটা হলো, ওই ব্যারাজের গেট না খুললে এই বন্যাই হতো। আমি সেটা কমন সেন্সে বুঝি, কারণ প্রচুর পানি এসছে, তো বিভিন্ন, আবার বৃষ্টি হয়েছে। শুধুমাত্র বৃষ্টিতে এত বড় বন্যা হওয়ার কথা না, নিশ্চয়ই পানি উজানের দেশ ভারত থেকে এসেছে। গেট খুলেছে কি খোলে নাই, ভারত তার দায়িত্ব পালন করেছে কি করে নাই, এইটি ইনভেস্টিগেশনের বিষয়। এইটা পররাষ্ট্র মন্ত্রণালয় ইনভেস্টিগেট করুক। এই বিষয়ে খুব ভালো স্টেটমেন্ট আসা উচিত আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছ থেকে। আমরা চাই উনি এই বিষয়টা স্টেটমেন্ট দিন, ভারতের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, মাঝখান থেকে যে কেউ যে কারোর মতো কথা। আবার রিজওয়ানা হাসান বলেছেন, উনিও পরিবেশ পানির এক্সপার্ট, উনি যেটা বলেছেন আমরা ওটাকে আমলে নিতে চাই। কিন্তু আমি বলতে চাই যে দ্বিপাক্ষিক বিষয়, দুই দেশের স্বার্থের বিষয়, এখানে হুটহাট করে কমেন্ট না করে মানে প্রপার তথ্যের উপরে বলাটাই ভালো। এবং এটা ইনভেস্টিগেশন হওয়া, যেহেতু এটা নিয়ে সমালোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়েছে, আমি মনে করি যে ভারতেরও উচিত হবে দুই দেশের স্বার্থের মানে বিষয় মাথায় রেখে এটা প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার। আসলে কি হয়েছে সঠিক তথ্যটা দেওয়া উচিত, হাইড করার দরকার নাই। এই পরিস্থিতি নিয়ে বলার হচ্ছে যে এখন যেটা আমরা বন্যা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা খুব কমন একটা চিত্র দেখি, যে অনেক লোক ত্রাণ নিয়ে যান এবং যেইখানে যাওয়াটা সহজ সেই পর্যন্ত যায় এবং ইজি অ্যাক্সেসেবল এলাকায় প্রচুর মানুষ ত্রাণ পায়। আমি নিজের এক্সপিরিয়েন্সে দেখেছি সিডরের সময়, যে রিমোট এরিয়ায় গিয়েছে, দেখেছি বলেছে যে সিডরে 7 দিন পরে গেছি, সেখানে বলে আমরা কিছুই পাই নাই। তার মানে কোটা রিমোট ছিল। তো এখন আমার রিকোয়েস্ট হচ্ছে যারা ত্রাণ দিতে যাচ্ছেন, যে ছাত্ররা কাজ করছে, সাধারণ মানুষ, এটা একটা ট্রিমেন্ডাস। বাংলাদেশটি আসলে একটা, যত পলিটিক্যাল ডিভাইডেশন থাকুক,
এই যত আপনার ব্যক্তিগত রেষারেষি থাকুক, একটা প্রাকৃতিক দুর্যোগ হলে মানুষ কিন্তু ইউনাইটেড হয়ে যাচ্ছে। আপনি টিএসসিতে যান, কি হচ্ছে সেখানে? ওইখানে তো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত বলে কিছু নাই, সবাই যাচ্ছে তো। তা আমাদের বন্ধুরাও এখানে কাজ করছে। তাহলে এইটা একটা বিরাট শক্তি বাংলাদেশের, এই শক্তিটা কাজে লাগাতে হবে। আমার রিকোয়েস্ট হচ্ছে যে ভাই, একই জায়গায় সবাই যেন না যায়, রিমোট এরিয়াগুলো টাচ করা দরকার, খুঁজে দেখা দরকার যে কোথায় ত্রাণটা পৌঁছায় নাই। যেমন অনেকে লিখছেন যে পাহাড়ি অঞ্চলে খাগড়াছড়িটা আনটাচড থেকে যাচ্ছে, যদি তাই হয় তাহলে সেখানে যান। এবং শহরের আশেপাশে যেখানে যাওয়া, স্পিডবোট নিয়ে যাওয়া সহজ, সেখানেই শুধু আপনি গেলেন, বা ট্রাক নিয়ে যাওয়া সহজ। আমাদের ফাইন্ড আউট করতে হবে যে কোথায় পৌঁছানো যায় নাই, দুর্গম এলাকায় যেখানে মানুষ বেশি সংকটে আছে, যারা আদৌ ত্রাণ পায় নাই, বা যেখান থেকে রেস্কিউ করা খুব জরুরি, এইটা ফাইন্ড আউট করা খুব জরুরি। অর্থাৎ এক জায়গায় বেশি ত্রাণ না পাঠানো, এবং বেশি অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশনটা খুব জরুরি, যে সবাই যেন পায়, সবাইকে যেন রেস্কিউ করা যায়। এটা খুব খেয়াল রাখা দরকার। এখানে যারা যাচ্ছেন ত্রাণ নিয়ে, স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী খুবই দুর্দান্ত কাজ করতেছে, আমরা দুর্দান্ত সব ছবি দেখছি। একটা সমন্বয় দরকার, এবং এইসব ক্ষেত্রে আগে সমন্বয়টা থাকে না। প্রশাসন তার মতো করে, ভলান্টিয়াররা তার মতো করে, পুলিশ তার মতো করতে চায়। একটা আমব্রেলা থাকা দরকার, যে কে কোঅর্ডিনেট করবে, ফেনীতে কে মানে কোঅর্ডিনেট করবে, কুমিল্লায় কে কোঅর্ডিনেট করবে। একটা আমব্রেলা বডি না থাকলে হয় কি, স্ক্যাটার্ড ওয়েতে আমি গেলাম, আপনি গেলেন, আমি 10 প্যাকেট বিস্কিট দিয়ে আসলাম, আপনি আবার ওই একই লোকে 5 প্যাকেট বিস্কিট দিয়ে আসলেন, এটা হয় না। এটা সমন্বিত থাকতে হবে, এবং খেয়াল রাখতে হবে যে কেউ যেন বাদ না পড়ে।